গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সকাল 7টা মতো বাজে, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিদিনের মতো আবার একবার বলবো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমার নোটিফিকেশানটা পেয়ে যাও। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য ও আমার বন্ধুত্বটাকে বজিয়ে রাখার জন্য। চলো এখন থেকে নতুন একটি ব্লগ শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আগে। আর কী হয়েছে বলো তো, কদিন ধরে ঘুমের থেকে উঠছি একটু সকাল সকাল, কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে। এবার আমি তো 7টার লোক, যেহেতু 7টায় ঘুমের থেকে উঠি রোজই, ঘুমের চোখ খুলেই দেখি 7টা বাজে। আর কদিন ধরে না 6টা বাজছে, কোনোদিন 5:30 বেজে যাচ্ছে, বুঝতে পারছি না কেন এত সকালে ঘুম ভাঙছে। যাই হোক, তাও একটু ঝিমঝিম করে নিয়ে একটু বসে তারপরে বেরিয়েছি। 6:30টার সময় কাজে লেগেছি। যাই হোক, এখন 7টা মতো বাজে। চলে এসেছি ফুল তুলতে। অনেক দিন ধরেই ফুল তুলতে পারছি না, মানে কেমন বললো তো, গাছগুলোকে হনুমানে সব খেয়ে নিয়েছে, আর সেই কারণে ফুলের কড়িগুলোও ছিল না, আর ফুলও ফোটেনি। আজকে বেশ কিছু জবা ফুল ফুটেছে, ভালো লাগছে দেখে। আর ইচ্ছে ছিল একটু গাছে গোবর দিয়ে দেবো, মানে গোবর উপর দিয়ে ছিটিয়ে দেবো, তাহলে হনুমানে খেতে পারবে না। কিন্তু কি বলো তো, দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই, ওয়েদারটা একটু খারাপ, গোবর দিলেও থাকবে না, সেই কারণে গোবর দেওয়াও হচ্ছে না। যাই হোক, চলে এসেছি বেল গাছের নিচে, বেল পাতা নেব। আর এখনকার বেল পাতা দেখে এত লোভ লাগে, কি বলবো, মনে হয় যেন ঝুড়ি তুলে নিয়ে বাবার মাথায় ঢেলে দিই, এমনটাই। এত সুন্দর কচি কচি পাতা, আর এই গাছের পাতাগুলো ভীষণ সুন্দর। মানে আর কদিন পরে এত বড় বড় হবে, একটা পাতা মানে বাবার মাথায় দেওয়া মানেই বাবাকে আর দেখা যাবে না, এত বড় বড় হয়। যাই হোক, এখনও ছোট ছোট আছে, বেশ ভালো লাগছে তুলতে। আর বেশিও তুললাম না, বেশি তুললে পরে এত গরমের মধ্যে ও থাকছে না, পুরো ঝরে যাচ্ছে। যাই হোক, ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি সংসারের কাজকর্ম করতে। ওদিকে আমাদের মানও চলে এসেছে, উঠোন ঝাড় দিচ্ছে, আর আমিও এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আমার সংসারের কাজকর্ম মানে করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা কি বলো তো, মানে কথা বলতে, একজন কদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, আমার ভাইয়ের বিয়ের আসরটাকে আপলোড করেছিলাম, তা শর্ট ভিডিওতে। তা একজন কমেন্ট করে লিখেছে, কি বিচ্ছিরি কালো দেখতে ছেলেটা, আর রিয়াক্ট দিয়েছে হচ্ছে বমি পাচ্ছে। তা সে যেই হও না কেন, ভাই বোন দিদি, আমি নামটা ঠিক মনে নেই, বা আমি তার নামটা জানলেও উচ্চারণ করব না, কারণ আমিও চাই না তাকে মানুষ চিনে যাক, বা তার মানে তাকে সবাই ঘৃণা করুক, এমনটাও আমি চাইবো না। কিন্তু তাকে আমি বলবো, সেই যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাকে বলবো যে মানুষকে কখনো এভাবে ঘৃণা করো না, তাহলে তো তোমাকে ভগবান শ্রীকৃষ্ণকেও তো ঘৃণা করতে হয়, তাই না? আর ওদিকে তারা যদি ঘৃণাই করো, তাহলে তো মা কালীকেও ঘৃণা করতে হয়, তারাও তো কালো, তাই না? কিন্তু তার গুণের জন্যই তো তাদেরকে তোমরা ভালোবাসো, তাই না? মা শ্রীকৃষ্ণ যে ভগবান, যাকে আমরা মানে ডাকলে তা আমাদের মনস্কামনা পূর্ণ হয়, আমাদের আপদ বিপদ থেকে আমরা দূরে থাকি, তাই না? আমরা বিপদে পড়লে তাদেরকে ডাকি। আর কালো বলে কি তাদেরকে আমরা সরিয়ে রাখি না তো, তাই না? কিন্তু তোমরাও এটা করো না, সে যেই হও না কেন। কালো তো প্রত্যেকে মানুষ, ব্যবহারটাকে বিচার করো, কখনো কালো মানুষ গায়ের কালারটা দেখে তাকে বিচার করো না, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ। আমার ভাইটা কালো হলেও সেই মানুষটার যে কতটা গুণ তোমরা জানবে না। আমরা কখনো বলে ছেলে মেয়েকে পড়াতে বসাতে পারি না, বা আমরা নিজেরাও কখনো বসতাম না। হ্যাঁ, আর আমার ওই ভাইটা ছোটোবেলার থেকে দেখেছি, বাড়িতে যত রকম অনুষ্ঠান হয়েছে, আমরা পড়াশোনা বাদ দিয়ে গেছি,
সেখানে উপস্থিত ছিলাম এত দূর থেকে। কিন্তু আমার ভাইয়ের বাড়ির উপরে অনুষ্ঠান হচ্ছে, তাও কোনো দিন পড়া রেখে উঠে কোনো দিন আনন্দ করেনি, ফুর্তি করেনি, কিচ্ছু করেনি। হ্যাঁ, হ্যাঁ, এসেছিস ভালো থাক, খা, ঘুমা বা ঘোর, কিন্তু আমি তার মধ্যে নেই। এটাই হচ্ছে ওর কথা ছিল। সবসময় পড়ার মধ্যে গিয়ে মন দিয়ে থাকতো, মাথা গুঁজে বই পড়তো সবসময়। ঘরের এক কোনায় দেখবো সবসময় একটা কাঁথা ওর গায়ে দিয়ে নিয়ে বসে বসে বই পড়তো। সে আজকে সাফল্য অর্জন করেছে, সে আজকে ইঞ্জিনিয়ার, সে হচ্ছে থাকে হচ্ছে জাপানে। তার গুণটা তো দেখতে হবে, তাই না? সবাই কি ওরকম কালো ভাবলে তো হবে না। মানুষের কালো রূপ ধুয়ে ধুয়ে কি আর জল খেলে হবে? সুন্দর মানুষও তো মানে কত আছে, তাদের তো সারাদিনের পরে মাতাল হয়ে সারাদিন পরে ঘুরে ঘুরে খায়, তাই না? কত রকম বাজে ব্যবহার করে বাড়ির লোকেদের সাথে। কিন্তু আমার যে ভাইটা দেখতে হয়তো কালো হতে পারে, তার গুণ কিন্তু অনেক। তাই বলবো, কখনো মানুষকে গায়ের কালার দেখে বিচার করো না। যাই হোক, তোমাদের অনেক কথা বললাম, আর কথাটা যদি খারাপ লেগে থাকে কারো, আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। যে আমাকে কমেন্টটা করেছে তাকেই আমি বললাম, আর যদি সে দেখে থাকে তারই একমাত্র গায়ে লাগা উচিত, আর আমি কাউকে বলিনি। যাই হোক, চলে এসে স্নান করে পুজো দিতে, আর বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। ভীষণ গরম পড়েছে আজকে, বৃষ্টি মেঘলা মেঘলা তো, একটু গরমও লাগছে। যাই হোক, খুব সুন্দর আজকে ফুল হচ্ছে না, আমার খুব ভালো লাগছে আজকে পুজো দিতেও। কেননা কদিন ধরে একদমই জবা ফুল ছিল না, পুজো দিতেও ভালো লাগছিল না। সে যেন কেমন লাগছে, ফুল ছাড়া পুজো দিতে কেমন লাগে বলো? আর এখন তো গাঁদা ফুল কিনে আনলেও তার মধ্যে পোকা থাকে। আর দুদিন রাখবো ঘরে, অমনি মানে সেই ফুলের মধ্যে পটি করে নিয়ে ফুলের পাপড়ি ছিঁড়ে ফেলে বিচ্ছিরি একটা ব্যাপার থাকে। ওই কারণে আর পুজোটা দেওয়া হয় না ওই ফুল দিয়ে। এখন আর কিনে আর ফুল দিয়ে পুজো দিই না। যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই, সঙ্গে থাকো। চলো, পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। ভাতটা বসিয়ে দিয়ে নিয়েছি, তাও ভাতটা ফুটেও গেছে। আর রান্না করব আজকে আলু পটলের তরকারি, টক ডাল, এগুলোই রান্না করব। আর সকালবেলার জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি, আর আলু সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছি। আর একটা বেগুন ভাজছি 4 টুকরো করে। আমি কিন্তু এরকমভাবেই বেগুনটা ভাজি, তাহলে কী হয় বলো তো, এই পেছন পিঠটা যদি পেছন আগে দেওয়া হয় না, কড়াই তেল কিন্তু কড়াইতেই থাকে। একটু যতটুকুই তেল দাও না কেন, কম তেলেও কিন্তু তেল ভাজা যায়। আর এখানে একটু যদিও বা বেশিই পড়ে গেছে, কিন্তু এতটা লাগেও না। আর আমি এরকমভাবেই বাড়িতে বেগুনটা ভেজে খাই, কেননা এই পেছনটা তাহলে মানে চামড়ার দিকটা নিচে দিলে পরে বেশ তেলটা কম লাগে আর কি। এই যাই হোক, ওটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে কলা ভাজবো। আর কেটে নিয়েছি আম, আলু পটলের তরকারি করব, তার জন্য আলু পটল, টমেটো আর আদা আর লঙ্কা মানে বাটার জন্য রেখেছি। আর এদিকে দেখো, নিয়ে নিয়েছি কলা মানে ভাজার জন্য। কটা ভেজে এখন সবাইকে খেতে দেবো। সবাই খেতেও চলে এসেছে, আমি ভাতটা সবাইকে বেড়ে দিয়েছি। তা ভাবলাম আজকে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখবো, কারণ একটু বেগুন ভাজা আছে তো, তা একটু ঘি দিয়ে দেবো, তাহলে বেশ সকালবেলার খাওয়াটা বেশ ভালো হবে। তাই সবাইকে 1 চামচ করে ঘি দিয়ে দিলাম। আর আমিও খেয়ে নেব। সবাইকে দেওয়ার পরে আগে একটু ডালটাকে মানে ঘুটে বসিয়ে দিয়ে নেবো, তাহলে ডালটা হতে হতে আমার খাওয়াটা হয়ে যাবে। আমিও যদি এখন বসে থাকি, রান্না কখন হবে, তাহলে আমার অনেকটা বেলা হয়ে যাবে। আর যাই হোক, তোমাদের সাথে মানে পরিচয় করিয়ে দিই, ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলের বউ, এসেছে আমাদের বাড়ি বেড়াতে। তা ওকেও খেতে দিয়ে দিয়েছি। ও এসেছে কালকে বিকেলবেলা, দুপুরবেলাতে এসেছে। কালকে তার ব্লগ শেষ করার পরে তারপরে এসেছে, তাই তোমাদের সাথে দেখানো হয়নি। তাই আজকেই দেখালাম। খেতে বসেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি ডালটাকে বসিয়ে এখন আমি একটু ভাত খেয়ে নেব। আমিও অল্প একটু ভাত নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা, বেশ একটুখানি ঘি নিয়েছি আলু সেদ্ধ দিয়ে। বহুদিন পরে একটু আলু সেদ্ধ ঘি দিয়ে খাচ্ছি, কেননা সবসময় না সেই শুকনো লঙ্কা দিয়ে আলু মেখে মানে খেতে হয় আর কি, বিশেষ করে ছেলের জন্য, কেননা ও একটু পছন্দ করে। বারণ করি সবসময় শুকনো লঙ্কাটা খাস না, তবু কথা তো আর শোনে না। কি বলবো, যেরকম মানে বলে সেরকমই করতে হয়, নাহলে ভাত খাবে না, এমনটাই। যাই হোক, আমিও ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম, একটু সর্ষে ফোড়ন দিয়ে সোমবার দিয়ে দিলাম।
আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে, আর এবার একটু আলু পটলের তরকারি করে নেব। আর এই আলু পটলের তরকারি মানে বসিয়ে দিয়ে তারপরে আমি তোমাদের সাথে একটা ছবি শেয়ার করেছিলাম অনেক দিন আগে, সেটা হচ্ছে সারদা মায়ের ছবি। সেটাকেই ভেবেছিলাম তোমাদের সাথে মানে কি করে কি করব, কোথায় রাখবো তোমাদের সাথে বলেছিলাম যে তোমরা আমাকে কমেন্টে জানিও। তা এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছে যে এটাকে রান্নাঘরে লাগাতে হয়। যাই হোক, আমি খুব উপকৃত হয়েছি, তাই আমিও রান্নাঘরের জন্য মানে এটাকে রান্নাঘরে লাগাবো বলেই ওটাকে এখন একটু কাগজ দিয়ে আটকাবো। মানে ওপরে একটা কাগজ দিয়ে রাখলে কি হয়, বাইরের যে রান্নাঘরে থাকবে যেহেতু তেল কাস্টের ব্যাপারটা থাকবে না, যদিও হয় সেটাকে খুলে ফেলে দেবো, আবার একটা নতুন একটা লাগাবো। সেটার জন্যই নিতে এসেছি বাইরে প্লাস্টিক। আর এসে দেখি দেখো ভীষণ বৃষ্টি নেমে গেছে, আর এই পাশে জানালাটা খোলা রয়েছে, সেটাকেই আটকে দেবো। যেহেতু বাইরে এসেছি, কারণ এখন ঘরের থেকে আটকাতে গেলেই বিছানায় উঠতে হবে, সেই কারণে যাব না ঘরে, তাই বাইরের থেকে এটাকে আটকে দিলাম। চলো এবার ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে হচ্ছে ওটাকে মানে সারদা মায়ের ছবিটাকে প্লাস্টিকের মধ্যে সুন্দর করে প্যাকিং করব। আর কি বলো তো, সারদা মায়ের এই ছবি রান্নাঘরে রাখতে হয় কেন, সেটাও আমি একটা বইয়ের থেকে পড়েছি। যেটুকু জানলাম পড়ে শুনলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে সারদা মা হচ্ছে একজন মা লক্ষ্মী রূপে বা সরস্বতী রূপে উনি আবির্ভূত হয়েছিলেন। মা সারদা সাক্ষাৎ মানে জগৎজননী, জগদ্ধাত্রী বলতে পারো। তার কৃপায় কিন্তু আমাদের অনেক পাপ, অনেক মানে পাহাড় সমান মানে সমস্যা বাধা দূর করা যেতে পারে যায় আর কি। আর মায়ের কৃপায় সংসারের কিন্তু কোনো অভাব থাকে না। আর মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা, যেখানেই উনি পা ফেলেছিলেন মানে গল্প শোনা, পা ফেলেছিলেন সেখানেই কিন্তু এক একটা মন্দির তৈরি হয়েছিল। যেরকম ধরো তীর্থক্ষেত্র তৈরি হয়েছিল, যাই হোক মন্দির বা তীর্থক্ষেত্র যেটাই যাই বলো না কেন, স্থান তৈরি হয়েছিল, সেগুলোর জায়গাগুলোর নাম হচ্ছে জয়রামবাটি, কামারপুকুর, দক্ষিণেশ্বর, এমন আরও কিছু আছে যেখানে তার মানে মন্দির তৈরি হয়েছিল। আর তার বাড়ি ছিল কামারপুকুরে, তার একটা মাটির বাড়ি ছিল, সেখানেই তিনি ছেলে মেয়েদের নিয়ে বাস করতেন, আর সন্তানদের তিনি খুব ভালোবাসতেন। আর সেখানে ওনার পাকা মাটির বাড়ি যেহেতু ছিল, সেই দাওয়া বলতে তাকে বারান্দাটাকেই দাওয়া বলেছে, মানে বইতে দেখেছি। দাওয়াতে বসে পা মেলে উনি দেখতেন ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করছে, আর মানে ছেলে মেয়েদের কোনো খাবারে যেন কম না হয়, সেটাই উনি সবসময় ওইভাবে পা মেলে বসে বসে দেখতেন। সেটাই হচ্ছে মানে বলতে চেয়েছে। আর সারদা মায়ের এই ছবি কিন্তু রান্নাঘরে রাখা কিন্তু খুবই ভালো। তাহলে রান্নাঘর বলো মানে ভাড়ার ঘর, যেখানে আমরা মাসের জিনিস মানে মালপত্র এনে রাখি, বা যেখানে চাল ডাল আটা ময়দা আমাদের থাকে সবসময়, সেখানেই তার ছবি রাখতে হয়, বা সেটাকে আমরা রান্নাঘরেই রাখতে পারি, যেহেতু রান্নাঘরেই আমাদের সব কিছু থাকে, সেই কারণেই রান্নাঘরে আমি রাখবো বা রাখতে হয়। যাই হোক, তার জন্যই আমি সারদা মায়ের ছবিটাকে দেখো একটা প্লাস্টিকের একটা কভার তৈরি করে নিচ্ছি। ওনাকে এটার মধ্যে মানে ছবিটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি ঝুলিয়ে দেবো, তাহলে আর উপরে নোংরাগুলো পড়বে না। আর নোংরা পড়লেও কী করব, ওটাকে আবার ফেলে দিয়ে আর একটা প্লাস্টিক দিয়ে আবার করে নেব। আর আমাদের দেখো সিলার মেশিন ছিল, আমার একদমই মনে ছিল না, তার মধ্যে স্যালো টেপ লাগিয়ে ফেলেছিলাম। এখন সেইগুলোকে আবার তুলে এখন আবার সিলার মেশিন দিয়ে সিল করে দেব, তাহলে কি অতটা অসুবিধে হবে না। যাই হোক, চলো এটাকে ঠিক করে নিই। আর কি বলো তো, আমরা তো সাংসারিক মানে সংসার জীবনে আমাদের সংসার কী করে ভালো হবে, সংসারে কী করে উন্নতি হবে, কী করে মানে সংসারকে ভালো রাখা যাবে, তার যদি আমরা কিছু একটু গুণাক্ষরও টের পাই, তাহলে কিন্তু সেটা করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করি। যারা সংসারকে ভালোবাসে, যেরকম চেষ্টা করি সংসারকে ভালোবেসে সমস্তটা করার। তা যবের থেকে আমি শুনেছি বা দেখেছি যে মা সারদা মায়ের ছবি রান্নাঘরে রাখলে পরে সেখানে কখনো অভাব থাকে না, মানে কোনো খাদ্য অভাব হবে না, মানে কোনো খাবারের অভাব হবে না। মানে সেটা যেদিন থেকে আমি শুনতে পেয়েছি, বা সেদিন থেকে আমি মানে খোঁজ করে গেছি কোথায় পাবো, মানে মানে কোনো মেলাতে কোনো পুজোতে ঘুরতে গেলে কোনো ফটোর দোকানে সবসময় খুঁজেছি, তা কোনো জায়গাতেই পাইনি। মানে এবার পয়লা বৈশাখে আমাদের এখানে একটা মেলা হয়, সেখানে গিয়ে
আমি ফটোর দোকানে মানে জিজ্ঞাসাই করলাম, মানে দেখতে পাইনি বলেই আমি জিজ্ঞাসাটা করলাম যে সারদা মায়ের ছবি হবে? বলছে হ্যাঁ হবে। তখন আমি এই সারদা মায়ের ছবিটা আমি কিনে নিয়ে এসেছি। আমার ভীষণ পছন্দও হয়েছে, মানে খুব একটা ছোটও না, খুব একটি বড়ও না। তাই দেখো আমি আমার রান্নাঘরে এখানটাতে ঝুলিয়ে রাখলাম, যেখানে আমার মানে চালও থাকে, তারপরে ডাল আটা সব কিছুর পাশেই আমার ছবি রেখে দিলাম। যাই হোক, ওগুলো গোছাতে গোছাতে দেখো আমার দিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমার আলু পটলের তরকারি কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।